সন্তান 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 যদি করি, আমি সন্তান সন্তান করাতে যদি কারোর বিপদ হয়, কেউ যদি মানে সেটাকে খারাপভাবে দেখে, তার যদি খারাপ লেগে থাকে, সেটা তো ভুল, তার দোষ। খারাপ তো ব্লকবাস্টার। আমি একা রাজচৌধুরী ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবো না, না একা দেব ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে। রাত্রির 2টোর সময় যে শোটা, আমি সবথেকে প্রাউড ফিল করেছি। আমার অন্য সিনেমার সাকসেস দেখে তো আমার কষ্ট হচ্ছে না, সো আমার সিনেমার সাকসেস দেখে যদি আরো অন্যের কারোর কষ্ট না হওয়া উচিত। দেব কিন্তু আমার শত্রু নয়। যেই দুটো জিনিস হচ্ছে সেটা একটা বলি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে সন্তান 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 এরকমভাবে একটা শব্দে একটা গোটা ছবির প্রমোশন হয়নি কখনো। 2, এটা শোনা যাচ্ছে রাজ চক্রবর্তী সবাইকে একটা করে রুমাল এবং টিস্যু পেপার দিচ্ছেন, যারা যারা সিনেমা হলে যাচ্ছেন তাদের যেন সুবিধার্থে আর কি, তারা যেন বেরিয়ে ওই চোখের জলটা মুছতে পারেন, তার জন্য নাকি দেওয়া হচ্ছে। এটা কি সত্যি? আমাকে অনেকে বলেছে, অডিয়েন্সের রিয়াকশনে পেয়েছি যে আমাদেরকে একটা টিকিটের সঙ্গে সঙ্গে টিস্যু বক্স দিন আর কি। এত কেঁদেছি লাস্ট আধ ঘন্টা ধরে, এক্ষুনি লিফটে করে উঠছি, আমাকে দুজন ধরেছেন যে এত কাঁদালেন কেন আর কি। বললাম আই এম সরি। বললো না, আপনি ঠিক বলেছেন, কাঁদতে রাজি আছি, বাট এরকম গল্প খুব দরকার সোসাইটির জন্য, এবং এটা সত্যি ঘটনা। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে রাজদা, ঋত্বিক চক্রবর্তীকে আমরা ওভারঅল খুব ভালো মানুষ, ভালো ছেলে, ভালো সন্তান এবং ভালো বাবা সব হিসেবে দেখেছি। এই ছবিতে পুরো একদম অ্যাডভার্স। আর ঋত্বিক বলেই এটা সম্ভব হয়েছে। আমার ভীষণ ঋত্বিকের সঙ্গে কাজ করতে করতে সিন টু সিন আমার নিজেরও রাগ হচ্ছিল, আর ভীষণ বিকাশ রায়ের কথা মনে পড়ছিল। হ্যাঁ, তো মনে হয় যে বিকাশ রায়ের ইয়েটা, গ্রে শেডটা ছিল না অন্য লেভেলের আর কি। হ্যাঁ, কুল অথচ সো ঋত্বিক একজন ভার্সেটাইল অ্যাক্টর। ও আমার মনে হয় যে ওই পারে এটা করতে। এটা হয়তো অন্য কোনো অ্যাক্টর হলে অন্যভাবে করতো, বাট ও না, মানে দু রকম ভাবে করেছে। তুমি যদি ইনিশিয়াল স্টেজে দেখো ওর যে পারফরমেন্স, মানে মারে গিয়ে আর কি, আবার একটা সময় এসে ওর জন্য তোমার দয়াও হলো আর কি। তুমি ওই লাস্টে সরি বলে দিচ্ছি, সো হ্যাঁ, বাট ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। মানে আমার ওর সঙ্গে কাজ করতে গিয়ে সবসময় মনে হয় একজনের সঙ্গে করার ইচ্ছে ছিল, কাজ করতে পারবো না কোনোদিন হলেও, সে যে ইরফান খান। আর আমার ঋত্বিকের সঙ্গে ইরফান খানের একটা অদ্ভুত মিল পাই আর কি। ঠিক, আর আমার ওকে হিরো মনে হয়, ওকে ভিলনও মনে হয়, আর ও সবকিছু করতে রাজি, চ্যালেঞ্জগুলো নিতেও রাজি, নিতেও রাজি হয়। দেখো আমি যদি তুমি যদি দেখো আবার প্রলয়, তুমি দেখো ওরকম একটা ভিলেন ক্যারেক্টার করেছে। পরিণীতাতে বাবাইদা, মানে ব্রিলিয়েন্ট সব ক্ষেত্রে। মানে তুমি যদি ধর্মযুদ্ধ দেখো, সেখানে ওই ক্যারেক্টারটা আর কি, মানে আমি তো ওর ফ্যান একদম। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী একটা বড় জায়গা নিয়ে রয়েছে, এবং মিঠুন চক্রবর্তীর অনেকে বলছেন যে মিঠুন চক্রবর্তী এইটা একটা মানে এরকম অভিনয় সেটা সত্যি দেখা যায় না। মানে অনেক ছবিতে অভিনয় করেছেন, এরকমই করেছেন, কিন্তু কোথাও গিয়ে একটা অন্য মাত্রা পেয়েছে, এটা অনেকে বলছে। মানে হল থেকে যারা বেরিয়েছেন এবং আমার যারা চেনা পরিচিত তারা ছবিটা দেখেছে। তুমি কি বলবে? মিঠুন দা যে অ্যাক্টর, ওকে নিয়ে কোনো কথা বলাই যায় না। মানে ওকে ভালো চরিত্র দিলে ও এরকমই করবে। তো আমার মনে হয় যে মিঠুন চক্রবর্তী ব্রিলিয়েন্ট সব ক্যারেক্টার করেছে। সো আজকে যেহেতু এটা টাটকা, এটা কারেন্ট, একবার মনে রাখার মতো, আর লাস্ট হাফ এন আওয়ারটা ওই দাগ কেটে গেছে না প্রত্যেকটা জিনিস। সো অবভিয়াসলি আমারও মিঠুন দাকে আমিও অনেকদিন পর এরকমভাবে দেখেছি। মানে বাবা বলতে, এবং প্রতিবাদী বাবা, একটা স্ট্রং বাবা আর কি, কন্ট্রোল রাখতে চায় যে বাবা, সেই বাবার রোলটা না মিঠুন দাদা অন্য লেভেলে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা জায়গায় মিল পেয়েছি। হ্যাঁ, না আমি আসলে কাজটা করার সময় ভীষণ আমার নিজের বাবা মার সঙ্গেও লিঙ্ক করছিলাম, আমার নিজের সঙ্গেও আমি ক্যারেক্টারটাকে লিঙ্ক করার চেষ্টা করছিলাম। আসলে আমরা ভীষণ ইমোশনাল বাঙালিরা, আমরা ভীষণ ইমোশনালি অনেক কিছুর সঙ্গে, দেখো ওই হয়তো আমি ওরকম চরিত্র নই ছেলে হিসেবে, কিন্তু আমি একটা বাবা মার কষ্ট হলে কিন্তু আমার একই রকম রিয়াক্ট করবো আর কি। সো আমার কাছে তো সব বাবা মাই আমার মনে হয় যে আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কোনো বাবা মাকে কোনো রকমভাবে কেউ যদি কোনো মানে অসম্মান করে, আমার তো ভীষণ রাগ হয়। সো অবভিয়াসলি আমি কানেক্ট করতে পারি আর কি। আমি ভীষণ ইমোশনাল, সো আমার কাছে বাবা মা, মানে বয়স্করা এবং বাচ্চারা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আছে। একটা কথা বলি এবার, কিছু মানে আমি এমন কিছু প্রশ্ন করবো যেটা তোমার কাছে একটু মন খারাপের হতে পারে, যা খুশি প্রশ্ন করতে। ঠিক, আমি একটা জিজ্ঞেস করছি যে আমি ইন্টারভিউ দিতে বসে, বেশ তাহলে তো খুব আমরা ওপেন মাইন্ডেই কথা বলছি। আমি কিছুদিন আগে দেবের একটা ইন্টারভিউ করেছিলাম। দেব 2-3টে কথা খুব বলেছে যেগুলো আমার মনে রাখার মতো, কারণ আমি তোমাকে আর দেবকে একসঙ্গে একটা ছবিতে দেখেছি, যেই ছবি আমার ভীষণ পছন্দের ছবি, অনেক কটা ছবিতে। দেব যেটা বলেছে সেটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে নিজেরাই নিজেদের শত্রু। সেটা কি তোমার মনে হয়? আমার একদম মনে হয় না। প্রথমত দেবের সঙ্গে আমার সব থেকে বেশি কাজ, মানে হিরো হিসেবে 5টা ছবি হয়েছে ওর সঙ্গে। আমি কবে শেষ ফোন করেছো তুমি বলো? ফোনে কথা হয়েছে লাস্ট হয়তো অনেকদিন হয়নি। হ্যাঁ, বাট
সময় যেন ওর সঙ্গে কথা হলো আমার লাস্ট, ওর সঙ্গে আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্টলি, বাট কথা হয়েছে। বাবলির সময় হয়তো কথা বলেছি। হ্যাঁ, কথা হয়েছে, মানে ওরকম ভাবে অকেশনাল, মানে ফোন করতে হবে তাই এরকম কোনো ব্যাপার এমনি নেই। নরমাল কথা। হ্যাঁ, মানে ও আমার খুব পছন্দের একজন ছেলে আর কি, পছন্দের মানুষ। আমার শুরুটা ও ছিল আমার সঙ্গে, প্লাস আমি বললাম না আমি সব শুরুটা তো তুমি ছিলে। হ্যাঁ, তো আমার যে কোনো পাঁচটা ছবি করেছি, মানে চ্যালেঞ্জ বলো, লে ছক্কা বলো, যোদ্ধা বলো, চ্যাম্প বলো, তারপরে হচ্ছে আর একটা করেছি হচ্ছে চ্যাম্প করেছি, যোদ্ধা করেছি, আর একটা করেছি দুই পৃথিবী করেছি। সো 5টা ছবি করেছি, আর কোনো হিরোর সঙ্গে আমার 5টা ছবি নেই। সো আমার খুব পছন্দের ছিল অবভিয়াসলি, আমি ওকে সাবকনসিয়াস মাইন্ডে ভীষণ মেন্টালি সাপোর্ট করি। তুমি একটা কিছু বলছো, ঠিক আছে, আমি জানি তোমার প্রমোশন হ্যান ত্যান সবকিছু রয়েছে, কিন্তু তুমি যেই কথাগুলো বলছো যে নাচতে তো আমি পারি, তারপরে বলছো যে সন্তান মারবে এখানে, এই কথাগুলো কি ওই যে সন্তান মারবে এখানে পুরোটা বলনি, সেই কথাগুলো তোমার একটা কথা বলো। আমি জাস্ট জিজ্ঞেস করছি যে রাজ চক্রবর্তী ইজ টেকিং, মানে ইজ পিঞ্চিং সামওয়ান বা কাউকে করা, তোমার নিজের ছবির প্রমোশন আছে, এইটা কি তোমার এইটা একটা হতে পারে যে আমি কনফ্লিক্টে করছি, মানে হচ্ছে যে এটা চাই যে এই ঝামেলাটা আসুক, সবাই হলে এসে দুটো সিনেমাই দেখুক, এইটা একটা কাজ হতে পারে, যেটা আমি বলতে পারি এটা তোমার ভীষণ ব্রেনি ব্যাপার, উইটি। যারা ইন্টেলিজেন্ট ছেলে, তোমার কি মনে হয় যে পুরো যেটুকুনি হয়তো কেটে দেখেছো, পুরোটা একসঙ্গে কোনটা আমি একটা পুরো ভিডিও যেখানে দেখলাম শুভশ্রী হাসছে, ওই পুরোটা দেখোনি, সেখানেও কাটস আছে। যদি পুরো মানে ওয়ান থ্রু যদি ভিডিওটা দেখো কোথাও যদি থাকে কারো কাছে, তাহলে তুমি তো ইন্টেলিজেন্ট একটা ছেলে, তোমার কি মনে হয় যে পুরো বিষয়টার মধ্যে কি লুকিয়ে আছে? আচ্ছা, তার মানে এটা একটা প্রমোশনারি ট্যাকটিক ধরে নেবো কি? এটা ন্যারেটিভটা আমার মনে হয় ভুল ন্যারেটিভ আছে। আমি প্রথমবার তোমাকেই বলছি গল্পটা, এর আগে কাউকে বলিনি আমার, কারণ এটাতে আমার সুবিধা হয়েছে, এবং আমার একটা অন্য কারণও আছে, আমি বলছি ভীষণ সুন্দর ইন্টারেস্টিং তুমি যখন বললে তোমাকে বলি। সেটা হচ্ছে যে আমি না দার্জিলিং থেকে সবে পরিণীতা শুটিং করে ফিরেছি 11 তারিখে আমার মনে পড়ছে। হ্যাঁ, সো আমি প্রথম প্রমোশনে ঢুকছি, তো আমি জাস্ট আমার প্রডিউসারের উপরে ঘরে গেছি। সো আমাকে বলছে যে সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু নেই, কি হবে তাহলে, আমরা কি ছবি রিলিজ করবো না, এইসব যা বলছে। তখন বলছে যে কি করা যাবে, তাহলে কি করা উচিত এখন, হ্যাঁ তাহলে কি আমরা রিলিজ করবো না, কি করবো, না 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 না। আর আমাদের যারা প্রমোশনাল টিম তারাও আমাকে, হ্যাঁ রাজদা কি হবে বলতো, কি করবো বলতো। আর তার মধ্যে মানে দেব চারিদিক ফাটিয়ে বেড়াচ্ছে আর কি, বুঝতে পেরেছো তো, মানে দেব ওয়েভ চলছে। আর আমি বলছি ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, কিছুই মাথায় ভাবিনি, ইম্প্রোভাইজেশন। আমার মনে হয় আমি নিচে এসছি, নিচের একটা ফ্লোরের মধ্যে, তখন ইন্টারভিউ চলছে, বলো আমার শুভশ্রী ইন্টারভিউ নিচ্ছে, আমাদেরই খুব পছন্দের একজন জার্নালিস্ট, একটি মেয়ে। তা আমার কিছু পছন্দের জার্নালিস্ট আছে যাদের সঙ্গে খুব ইয়ার্কি মারি আর কি, দেখা হলেই একই প্রশ্ন করবি, আর আমাদেরকে তো একই প্রশ্ন করবি। তো আমি গেছি, প্রশ্ন করছে শুভশ্রীকে, তাহলে রাজ কেমন হাজবেন্ড বলো। তারপরে বলছে যে তাহলে ইভানি আলিনীর গল্প বলো। তাই বললাম কি রে, সন্তানের প্রমোশন কর, রাজ শুভশ্রী প্রমোশন করে হবে, বল সন্তান 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 সন্তান। তখন না 4-5টা ক্যামেরা, এখন তো সবাই মোবাইল নিয়ে করে থাকে, পিআর টিম এই টিম ওইটা তুলেছি। আমি তখন বলে সন্তান 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 এইসব করেছি, বুঝেছো তো। এবার তখন আমি বলছে যে না তুমি একটা কাজ করো, তুমি না একটু কিছু করো, প্রমোশন করো, ভালো স্টেজ ফেজ বানিয়ে ফাটিয়ে কিছু একটা করো, আমাকে অন্যান্য ছেলে মেয়েরা বলছে। আনলাম দেখ, আমাদের এই ছবিটাতে না নাচ গান করার কোনো জায়গা নেই। হ্যাঁ, স্টেজ লাগিয়ে আমরা অন্য ছবির মতো নাচ গান করতে পারবো না, পয়েন্ট। অন্য ছবির মতো আমরা নাচ গান করতে পারবো না, কাট। এবং যারা এই স্ট্র্যাটেজিটা নিয়েছে এবং তারা আমাদের টিমই করেছে, খুব বুদ্ধি করে পয়েন্টগুলোকে কেটেছে। তখন আমরা বলছে না না করো না, দেখো না অন্য দেখেছো কি খাদানের বাজ। তখন আমি বললাম যে ভালো ছবিও বানাবো, আর আমি জানি আমাকেই প্রমোশন করতে হবে, একা আর কেউ নেই আমার টিমে। মিঠুন দাস নেই, ঋত্বিক ছবির জন্য ব্যস্ত, শুভশ্রী বেচারা গেস্ট অ্যাপিয়ারেন্স, ওকে নিয়ে আমি কত করবো আর কি, ঠিক আছে। তখন আমি বললাম যে ভালো ছবিও বানাবো, আবার প্রমোশনও করতে হবে। প্রমোশন করতে হবে না, না না ভালো ছবি বানালে। আর ওইটা আমার একটা ব্ল্যান্ডার হয়েছে অ্যাকচুয়ালি, আমি ইয়ার্কি মারতে মারতে ওই জায়গাটা এরম ভাবে বলে ফেলেছি, ওইটা ন্যারেটিভটা ভুল হয়ে গেছে যে ভালো ছবিও বানাবো, আবার এত প্রমোশনও করতে হবে। খারাপ ছবি বানালে ভালো করে প্রমোশন করে সেটা প্রমোশন করতে হবে।
অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে কখনোই খাদান ছিল না, সাবকনসিয়াস মাইন্ডে কখনোই দেব ছিল না, অবভিয়াসলি ছিল না। আমি আজ অব্দি কোনোদিন এইভাবে কথা বলি না। সো আমি তো আড্ডার ছলে হয়ে গেছে, এটা আমার তো ইন্টারভিউ হচ্ছে না, তো কথাবার্তা হচ্ছে। আর এটা মালটা তো সবাই শুট করছে চারিদিক থেকে, তুমি এখান থেকে সবাই হাসছে হা হা করে, আর সবাই যখন হাসছে হা হা করে, আর আমিও সেটাকে আরো বেশি পাঞ্চ লাইন দিয়ে করছি। কোনো ইন্টারভিউ চলছে না কিন্তু, মানে এটা যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে এটা তো নয় কিন্তু। কাট্টু হঠাৎ করে আমার ইন্টারভিউ চলছে, হলো টলো হলো, আর তারপরে আমাকে হঠাৎ করে দেখলাম একটা ভিডিও পাঠালো টিম থেকে, সঙ্গে সঙ্গে এগুলো সন্তান 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 বলে র্যাপের মতো করে কিছু করেছে, আমার ওটাও ভালো লেগেছে। পরে দেখলাম এটাকে সবাই রিয়াক্ট করছে, এটা একটু ব্যাপক সিরিয়াস হয়ে গেল। না সিরিয়াস হলো, রিয়াক্ট করলো। আমি সিরিয়াস, এরকম ভাবে সিরিয়াস কোনো কিছু সিরিয়াস হয় না, তো রিয়াক্ট করছে। আমাকে আমার উপর লেভেল থেকে বললো, এই আমরা তো ট্রেন্ডিং রে, আমরা তো সোশ্যাল মিডিয়ায় মানে ছেয়ে গেছি, আরো 2-1টা বানালে ভালো হয়। তখন আমি বললাম যে আচ্ছা দেখি কি, তখন ফলো করার চেষ্টা করলাম, বলে দেখলাম এইটা হচ্ছে। আমি বললাম আচ্ছা গ্রেট, বাংলা সিনেমা নিয়ে এত তোড়জোড় মারামারি, বা এই সময় দাঁড়িয়ে আমরা তো একটা হোপ ছেড়ে দিয়েছিলাম যে কিছুই হবে না, এরকম খারাপ, তো এটা হচ্ছে তো ভালো, এটা তো বাস করুক না, আমাকে দিচ্ছে গালাগালি, ওকে দিচ্ছে, জিকে যা গালাগালি দিক, আলটিমেটলি তো সিনেমা নিয়ে কথা বলছে, সিনেমার জন্য কথা বলছে, তো বলুক, যা হবে দেখা যাবে। কারণ আমি দেখছিলাম পুজোর সময় কিন্তু যখন বহুরূপী রিলিজ করেছিল, টেক করেছিল, এরকমই ঝামেলা হয়েছিল, কি হয়তো এরকম কোনো কারো শব্দ নিয়ে হয়নি কিন্তু হয়েছিল, ধরো হ্যাঁ অনেক কিছু অনেক হয়েছে। সো একটা সিনেমা নিয়ে যদি এই ধরনের ঝগড়া হয় বা ফ্যানেদের মধ্যে মানে কথা কাটাকাটি হয়, তারা যদি অ্যাটাক করে করুক না, এটা নিয়ে কিছু, এটা তো আবার ফিউচার বলবে। ছবি রিলিজ হয়ে গেছে, সব ছবি আমরা জানি, আমরা সব ছবি ভালো চলুক। দেখো ছবি তার ফেত নিয়ে আসে, আমাদের কাজ হচ্ছে ভালো করে ছবিটা বানানো। ছবিটার কি ফেত হবে, তার ভবিষ্যৎ কি হবে, দর্শক বলবে। তো এই বিষয়টার মধ্যে কিন্তু একটু সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছে এবং ও অনেক কটা কথা বলেছে। ও যেটা বলেছে সেটা স্বীকার করেছে, যদি দেব এবং জিৎকে নিয়ে যদি কোনো ছবি কেউ তৈরি করতে পারে, মানে তোমার বুক ফলানোর বিষয়, সেটা একমাত্র রাজ চক্রবর্তী পারবে, এটা দেব বলেছে, অন ইন্টারভিউ বলেছে যে এটা যদি কেউ পারে তাহলে ওই পারবে। এবং আমি জানি ওর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, কারণ ও জানে। এবং আরেকটা কথা বলেছে, যদি সন্তানের মতো ছবিকে চলতে হয় তাহলে খাদানকে ব্লকবাস্টার হতে হবে। কারণ ও বুঝিয়েছে বিষয়টা, সেটা যে খাদান থেকে যে টাকাটা উঠবে সেই টাকাতে পরিচালক বা প্রযোজকরা সাহস পাবে যে এরকম একটা ছবি করা যায়। যদি দেব এরকম একটা ছবি করতে পারে তাহলে আরো দুজনকে নিয়ে ছবি করতে পারবো। সেই হিসেবে বুঝিয়েছে যদি দেব আর জিৎকে নিয়ে রাজ চক্রবর্তী নাম করেনি তোমার, যদি করতে চায় তাহলে এই খাদানটাকে ব্লকবাস্টার হতে হবে। খাদান তো ব্লকবাস্টার, সে তো দেব নিজের কাঁধে তুলে নিয়েছে। তো দেব নিজে খাদান দেখেছো? না দেখিনি, আমি নিশ্চয়ই দেখবো, আমি সব ছবি দেখি। দেখার সময় কি প্রমোশনালে তুমি আমার থেকে ডেট চাইছো লাস্ট 4 দিন ধরে, আমি দিতে পারছি না, তবু জাস্ট আমি দুটোই বেরিয়ে যাবো, তার আগে তোমার সঙ্গে আধ ঘন্টা দিয়ে যাচ্ছি। সো প্রমোশনাল চাপটা আমার উপর একা, তার সঙ্গে আমার অনেক অন্য কিছুও থাকে, অনেক আমি অন্যান্য আমার কাজ আছে, প্রোডাকশন, আমি আরও অন্য প্রোডাকশনও করি অনেক রকমের, আর ওয়েব সিরিজ চলছে, আমার টেলিভিশন শোজ চলছে, তার সঙ্গে আরও সোশ্যাল ওয়ার্ক করতে হয়, এসব অনেক কিছু রয়েছে আর কি। সো দেখবো, অবভিয়াসলি দেখবো না কেন, আমি সব ছবি দেখি, সবার সব ছবি দেখি। আর একটা আমি তোমাকে বলি আরেকটা কথা, সেটা হচ্ছে দেখো এক একটা মানুষের এক একটা পার্সপেক্টিভ থাকতে পারে, কিন্তু সিরিয়াস পার্সপেক্টিভ কিছু মানুষদের নিয়ে, ধরো একটা কথা বলছি যে আমি কোনোদিন ভাববো না যে মানে যাকে পছন্দ করি বা যাদেরকে আমি দেখে আসছি তারা করতে পারে, ঝগড়া করবে, আবার তুমি যেখানকে দেখবে একসঙ্গে বসে তারা দুজনে মিলে আর একটা ইন্টারভিউ দিচ্ছে তোমাকেই, তখন দেখবে তোমার পারসেপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইসব নিয়ে তোমরা, আমার মনে হয় এগোনো, তুমি মানে এগোনো ঠিক আছে, এটা পার্ট অফ কি বলবো ইনিশিয়াল। তো এইগুলো ঠিক আছে, এগুলো কেউ কারো ব্যক্তিগতভাবে কেউ কারো শত্রু নয়, আমি এটুকুনি বলতে পারি। কেউ কারোর বিপদ হলে, বাট অবভিয়াসলি আমি তো বলবো যে ইন্ডাস্ট্রিতে সবাইকে দরকার। আমি একা রাজ চক্রবর্তী ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবো না, না একা দেব ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারবে। এই ইন্ডাস্ট্রিকে সবাইকে সমান রেসপেক্ট দিতে হবে, সবাইকে সবার কন্ট্রিবিউশন। আমি যদি মানুষই সিনেমার কথা বলি, আজকে এইবার ছবি বেরিয়েছে, খুব খারাপ সময় যখন ইন্ডাস্ট্রিতে ছবি চলছে না, তখন কিন্তু ওর ছবি চলে কিন্তু অনেকগুলো সিনেমা হল সার্ভাইভ করেছে, পয়সা রোজগার। তো আমি তাকে তো ফেলে দিতে পারি না। সো আমি যদি মনে করি রাজ চক্রবর্তী ভগবান এবং আমি শেষ কথা, তাহলেও কিন্তু ভুল। অতএব একটা খাদান নয়, একটা বহুরূপীয় দরকার, একটা খাদান দরকার, একটা সন্তান দরকার, একটা মানুষের সিনেমার গল্প দরকার, একটা চালচিত্র দরকার, সব দরকার। কারণ আমাদের এখানে সব ধরনের সিনেমা আছে, শুধু আমার সিনেমা চললেই অন্যের সিনেমা চলবে নট নেসেসারি। ঠিক আছে, আমি অবভিয়াসলি আজকে 15 কোটি টাকার কাছাকাছি আশেপাশে হবে বহুরূপী বিজনেস করেছে, আমি তাকে তো ফেলে দিতে পারবো না। সবার কন্ট্রিবিউশন আছে, সবাই সবার মতো করে লড়াই করছে। ঠিক আছে, হ্যাঁ
সবাই চেষ্টা করছে নিজের মতো করে তার জায়গা থেকে তার কন্ট্রিবিউশনে সে নিজের কাজ বড় করবে, তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি বড় হবে, আমরা সবাই তার পেছনে ছুটছি। ঠিক একটা কথা বলে, এই যে তোমার সন্তান 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 এবং আর বাদবাকি যেই কথাগুলো আজকে বললে তুমি, সেইগুলোতে আখেরে লাভ হয়েছে। ছবির রিপোর্ট কি বলছে? এইটা বক্স অফিস রিপোর্ট, এটা তোমরা ছাড়া আর কে বলতে পারবে? লোকজন তো ভালোই বলছে, কাজ ছেড়ে প্রথমেই আমি বললাম অডিয়েন্স যখন ভালো বলছে তার মানে তো তুমি বুঝে নাও যে ঠিকই আছে। ঠিক আছে, আমাদের যা টার্গেট সেই টার্গেট অনুযায়ী আমরা এগোচ্ছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি জেনে 1 লাখ লোক সিনেমা দেখে থাকে, আমাদের টার্গেট 5 লাখ লোককে সিনেমা দেখানো। সো আমাদের কালকে 25শে ডিসেম্বর শুরু হচ্ছে, তারপর থেকে 1 তারিখ অবধি এখন ছুটির একটা মৌসুম চলবে। সো আমাদের টার্গেট 5 লাখ লোককে দেখানো এই ছবিটা। তো 5 লাখ লোক যদি ছবি দেখে আমাদের, তাহলে আমরা আমাদের যে অ্যাচিভমেন্টটা সেটা অ্যাচিভ করে নেব। খাদানের ক্ষেত্রে হয়তো সেটা আরও বেশি হতে পারে, ধরো চালচিত্রের ক্ষেত্রে হয়তো পারে একটু কম হতে পারে। সবার একটা টার্গেট প্ল্যান করেই এগোচ্ছে আর কি। সো আর সন্তান আমি বারবার বলতে পারি সন্তান, এটা যদি কারোর মনে হয় যে আমার প্রমোশনাল স্টান, দেন গুড, ভেরি গুড। আমি সন্তান করাতে যদি কারোর বিপদ হয়, কেউ যদি মানে সেটাকে খারাপভাবে দেখে, তার যদি খারাপ লেগে থাকে, সেটা তো ভুল, তার দোষ। আমি যদি আমার সিনেমার নাম বলি 1 বার থেকে 100 বার, প্রবলেম কি আছে? এইটুকুনি তো সহ্য করতে হবে, এইটুকুনি তো নিতে হবে। এইটুকুনি যদি আমি না নিতে পারি, তাহলে তো সেটা তোমার দুর্বলতা, তাই না? আমার অন্য সিনেমার সাকসেস দেখে তো আমার কষ্ট হচ্ছে না। সো আমার সিনেমার সাকসেস দেখে যদি আরো অন্যের কারোর কষ্ট না হওয়া উচিত। সিনেমা সব রকম সিনেমা চলুক, সব সিনেমার উত্থান হোক, বাংলা সিনেমার উত্থান হোক, বাংলা সিনেমার জয় হোক। আর কোনো একজন ব্যক্তি ইন্ডাস্ট্রিকে রুল মানে ধরে রাখতে পারবে না, সবাইকে মিলেই ধরতে হবে। আর একটা সিনেমা বানানোর পেছনে একটা অ্যাক্টরের যেমন দরকার, একজন ডিরেক্টরের দরকার, একটা এডিটারের দরকার, একটা ক্যামেরাম্যানের দরকার, একটা প্রোডাকশন ম্যানেজার দরকার, একটা প্রোডাকশন বয়ের দরকার, ইলেকট্রিশিয়ানের দরকার, ট্রলি সেটিংয়ের দরকার, আর্ট ডিপার্টমেন্টের দরকার, কস্টিউম ডিজাইনের দরকার, একটা প্রডিউসারের দরকার, একটা কালারিস্টের দরকার। সবাই মিলে একটা সিনেমা বানানো হয়। তারপরে চলে আসে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, সবাই একটা বিশাল বড় চেন জড়িয়ে থাকে। সো এভরিথিং। শেষ প্রশ্ন, নিজের বাড়ির লোকেরা যখন দেখলেন ছবিটা, এটা তো একটা আত্মতুষ্টির জায়গা। ছবিটা আমার বাচ্চা হতে পারে, কিন্তু প্রথম লালন পালন বা দেখার মা দেখেন, বাড়ির লোকরা দেখেন। আমি দেখলাম জেঠিমা বেরোলেন, এই ভিডিওটাও ভীষণ ভাইরাল। কি বললেন তারা? প্রথম রিয়াকশন যারা কাছের লোক, তারা কি বললেন? হ্যাঁ, মা অ্যাকচুয়ালি আমার বাবা চলে যাওয়ার পর আর কখনো বাড়ি থেকে বেরোননি। তো বেরোননি, তার কারণ হচ্ছে উনি হাঁটতে পারেন না এবং শারীরিকভাবে সো আমরা খুব ধরেছি যে চলো এই সিনেমাটা দেখতে চলো, কারণ আমরা এই সিনেমাটার প্রত্যেকটা বাবা মাকে ট্রিবিউট দিয়েছি। সো আমি যদি ট্রিবিউট দিয়ে বলি যে আপনি আপনার বাবা মাকে নিয়ে হলে আসুন, সো আমারও দায়িত্ব পড়ে আমার বাড়ির লোককে নিয়ে আমার সিনেমাটা দেখানো আর কি। আমি তোমাদেরকে বলছি অথচ আমি নিজে করছি, সেটা তো হতে পারে না। তো শুভশ্রী বললো যে মাকে যে চলো সিনেমাটা দেখো, তোমার ভালো লাগবে। ঠিক আছে, তো মা বললো না আমি যাবো না, আমাকে বলো না, আমি যখন টেলিভিশনে আসবে বা আমাকে অন্যভাবে দেখিয়ে দাও। বললো না হলে চলো। সো মাকে হুইল চেয়ারে করে আনা এবং হলে উপরে তোলে ভেরি ডিফিকাল্ট ছিল। সো দেখার পরে রিয়াকশন তোমরা দেখেছো, সে খুব খুশি, মানে ও ভাবতেই পারছে না, দেখে সবাই কাঁদছে, ও নিজের চোখেও জল। সো আমাদের বাড়িতে ইভানি আলিনীর পরেই যদি সব থেকে ছোটো বাচ্চারা থাকে, সেটা হচ্ছে আমার মা, রাইট? তো তাকে দেখাতে পেরেছি, আর থেকে আর ভালো কিছু হতেই পারে না। তারপর আর কিছু প্রয়োজনই নেই আমার সাকসেস, ফেলিওর, পয়সা, কে কত লোক দেখলো, কত দেখলো না। আমার মাকে আমি দেখিয়ে দিয়েছি হলে সিনেমাটাকে। এটা হচ্ছে আমার এই সিনেমার জন্য সবথেকে বড় অ্যাচিভমেন্ট। তুমি চাও না যে দেব তার মাকে নিয়ে সেই সিনেমাটা, সন্তান সিনেমাটা দেখবে? নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই। আমি দেবের মাকে বাবাকে নিয়ে সিনেমা দেখে তো, আমি জানি তো, দেখে তো। তোমরা দূর থেকে দেখে মনে হয় এরকম ব্যাপার, আমরা উল্টো দিকে টাওয়ারে থাকি। সো সিনেমা দেখবে, নিশ্চয়ই দেখবে। দেখো তুমি খাদান দেখবে এবং খাদান তো আমরা দেখবো। আমি সব সিনেমা দেখেছি ওর, তো সব সিনেমা দেখি, মানে সব সিনেমা দেখি। অবভিয়াসলি বলবো দেব কিন্তু আমার শত্রু নয়, দেব না কোনোদিন আমি ওকে শত্রু বানাবো। আমার ওকে প্রয়োজন, ওর আমাকে প্রয়োজন না হলেও আমার ওকে প্রয়োজন কোনো না কোনো সময়। আমি একজন ডিরেক্টর। দেবজিৎকে নিয়ে ছবি আসছে তাহলে? না, সেটা তো সময় বলবে। সেটা বলেছে একটা জায়গায়, আমি বলেছি দেবজিৎকে নিয়ে, সে তো আমি অনেকদিন ধরে চাই দেবজিৎকে নিয়ে সিনেমা বানানো উচিত, অ্যাকশন মুভি বানানো উচিত। যদি কেউ বানাতে পারে সেটা আমি, অবভিয়াসলি আমি কেন হাতছাড়া করবো? আমি অন্য কাউকে কোনো জন্য প্রমোশন থোড়েই না করবো,
প্রমোশন করলে আমি নিজের জন্য প্রমোশন করব, এর মধ্যে ভুল কি আছে? আমি বলবো দেবজিৎকে নিয়ে সিনেমা বানানো উচিত, তুমি করো, বলবো? আমি করব। দেবজিৎকে নিয়ে আমি 2 পৃথিবী করেছি, আমি যদি কোনো সময় দেবজিৎকে নিয়ে সিনেমা বানাই আমার নামই যেন ফার্স্টে আসে। সো আমি অবশ্যই ইটটা পেতে রাখবো তার জন্য। আমি না হিপোক্রেসিতে বিশ্বাস করি না, আমি তোমার হয়ে বলে যাবো অথচ আমার হয়ে বলবো না, এটা হতে পারে নাকি? আমি বলবো সন্তান দেখুন এবং তার সঙ্গে সঙ্গে সব বাংলা সিনেমা দেখুন। আমি কখনো বলবো না সব সিনেমা দেখুন তারপরে বাংলা সন্তান দেখুন। কেন বলবো? হিপোক্রেসি হবে না এটা? একটা মানুষ প্রথমে তো নিজের কাজের কথাই বলবে, সো এটার মধ্যে ভুল কি আছে? আমি সন্তান 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 যদি করি, নিতে হবে। আরে রাগ করলে হবে? দেখো একটা জিনিস বলি, তোমার পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? অভিমান করলে হবে? বোঝে, সব বোঝে। ও কি বোঝানো হয় চারিপাশ থেকে সেটা খুব ইম্পর্টেন্ট, এফেক্ট করে কিনা। যেমন আমাকে কি হয়, অন্য কিছু এফেক্ট করে না, সোশ্যাল মিডিয়া আমাকে কখনো এফেক্ট করতে পারে না। আমার ভালোবাসার মানুষ, আমার কাছের মানুষ আমাকে এফেক্ট করতে পারেন। বাট ইয়েস, আমি তো ভেরি হ্যাপি। ওর প্রথম আমি সবথেকে ভালো লেগেছে ওর রাত্রির 2টোর সময় যে শোটা, আমি সবথেকে প্রাউড ফিল করেছি। আমার অনেকের সঙ্গে যখন কথা হয়েছে, অনেক কিছু নিয়ে কথা বলেছে, আমি বললাম বস এটা তো করা হয়েছে, বাংলা সিনেমার নাম তো হয়েছে, ভাবা যায় এটা? ও কে বলেছে তোমাকে শুভেচ্ছা বার্তা দেয়নি? কে বলেছে তোমাকে শুভেচ্ছা বার্তা দেয়নি? তোমাকে কে বললো? সব দিয়েছি, যেটা দেওয়ার। দেখো আমি আমার যতটুকুনি দরকার, আমার যতটুকুনি করার আমি ততটুকুনি করতে পারবো, তার বেশি তো করতে পারবো না। কারণ মনে রাখতে হবে আমারও একটা সিনেমা বেরোচ্ছে, ঠিক আছে? শোনো, আমরা ইন্ডাস্ট্রিতে খুব হাতে গুনে কয়েকজন ডিরেক্টর আছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে, হিরোরা রয়েছে। আমরা ঘুরিয়ে ফিরে সবাই সবার সঙ্গে কাজ করব, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। আমরা মনোমালিন্য হতে পারে, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে মনোমালিন্য হতে পারে, খারাপ লাগতে পারে, সেগুলো সব মিটে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। আর দেব আমার খুব পছন্দের একজন মানুষ। না, আমাদের কোনো ইকুয়েশনটা তো ভালো, আমাদের তো কোনো সমস্যা নেই। একটা সময়ে একটা দিনে 2টো ছবি এসছে, তার একটা ভুল ন্যারেটিভ হয়েছে, সেখানে ওর খারাপ লাগতে পারে, আমি কথা বলে নেবো ওর সঙ্গে সময় মতো, ঠিক? সব তো শেষ হলো, আমি জাস্ট ভাবছি যে একটা থাকে না যে আমরা 1 সপ্তাহ দেখে নিই যে কিরকম ছবিটা চলছে, তারপরে এরপরেও তো বড় বড় ছবিগুলো ঢুকছে, সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে কি? আমাদের প্রোগ্রামিং তো হয়ে গেছে, আমাদের যা জায়গা ছিল তাই ইনট্যাক্ট আছে, কোনো অসুবিধা হয়নি। দেখো হিন্দি সিনেমার প্রতি একটা এক্সিকিউটিভদের দুর্বলতা আছে, ওরা আগে হিন্দি সিনেমার কথা বলে তারপর বাংলা সিনেমার কথা বলে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা ভীষণ সহজে জিনিসগুলোকে মেনে নিই, তাই আমরা খুব ইমোশনালি, আচ্ছা ভালো কথা বললো দুটো, আচ্ছা ঠিক আছে দেন না, ব্যাস। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, ওর ল্যাঙ্গুয়েজের জিনিসকে নামিয়ে অন্য ল্যাঙ্গুয়েজ হিন্দি দেবে, 2 মিনিটে তাড়িয়ে দেবে, 2 মিনিটে আন্দোলন শুরু হয়ে যাবে। দিস ইজ রং। আমার যদি 4টে ছবি পারফর্ম করে, তুমি 4টে ছবিকে রাখো, কালকে হিন্দি ছবি দিলে তুমি সে তো পারফর্ম না করলে তখন তুমি আগে কমিয়ে দিলে। আমি এটা বহুরূপীর সময় হয়েছিল, টেক্কাতেও হয়েছিল, পুজোর সময় মোস্ট প্রবলি, তারপর আবার বাংলা সিনেমাকে ভুলে ভাই। ভালো করবে, 4টে সিনেমাই ভালো চলছে, ভালো করবে অবভিয়াসলি। প্রত্যেকটা সিনেমার একটা টার্গেট অডিয়েন্স রয়েছে, যেমন আমার ফ্যামিলি টার্গেট অডিয়েন্স, মানে আমরা চাই বাবা মাকে সঙ্গে নিয়ে, মানে 2+1 বা 2+2, ঠিক আছে? বাবা মার চাই সেখানে আর কি। সো আমরা সেই গ্রোথ চাই, এবং আমাদের সিনেমার আমরা প্রথম দিন থেকেই জানি এটা স্লো বার্নার, মানে হচ্ছে মাউথ পাবলিসিটির উপরে চলবে আর কি। পাবলিক এসে কী বলছে, তার সোশ্যাল মিডিয়ায় কী লিখছে, আশেপাশের বন্ধুবান্ধবদের কী বলছে, তার উপরে। সো ডে বাই ডে আমাদের গ্রোথ হয়েছে। আমরা যেদিনকে রিলিজ করেছি সেদিনকে যা কালেকশন ছিল, তারপরের দিন কালেকশন ডাবল হয়েছে, তারপরের দিন ডাবল হয়েছে, তারপরের দিন ডাবল হয়েছে, এখন ডাবলের উপর, কালকে আরও ভালো হবে। সো আমাদের প্রায় 1 লাখের কাছাকাছি লোক ছবি দেখে নিয়েছে, সো আমাদের 5 লাখ টার্গেট, সো হয়ে যাবে।